প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বর্তমানে নবম শ্রেণী বা দশম শ্রেণীতে আছো এবং আগামীতে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আমার ক্ষুদ্র একটা প্রয়াস করছি আমি। সেটা হচ্ছে বর্তমানে যুগ কম্পিউটারের যুগ, এই কম্পিউটারের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে আমাদেরকে। তাই বর্তমান সরকার কিন্তু এখন ষষ্ঠ শ্রেণী থেকে আইসিটি বিষয় যুক্ত করছে। তা তোমাদের যে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটির পূর্ণ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এর প্রেক্ষিতে তোমাদেরকে নবম শ্রেণীর যে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা আছে, আমি আজ তার চতুর্থ অধ্যায় আলোচনা করব। চতুর্থ অধ্যায় আছে আমার লেখালেখি ও হিসাব। এখন আমরা লেখালেখি ও হিসাব নিকাশ বলতে, লেখালেখি বলতে যেখানে শুধুমাত্র লেখালেখি হবে, আর হিসাব বলতে যেখানে আমরা হিসাব নিকাশের কাজ করতে চাই সেটা। তা আমরা প্রথমত লেখালেখি দিয়ে শুরু করব। তা লেখালেখি বলতে ওয়ার্ড প্রসেসর বা আমার লেখার কাজ, ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ শব্দ প্রক্রিয়াকরণ। তা আমরা শব্দ প্রক্রিয়াকরণ অর্থাৎ যেখানে কোনো কিছু লিখতে চাই, অর্থাৎ সেখানে ছোট বড় বিভিন্ন কিছু লিখতে পারি, সেটা গল্প হতে পারে, রচনা হতে পারে, ছোট গল্প বা বড় গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি, এমন কিছু আমরা লেখালেখি করতে পারি। পূর্বে কি ছিল, পূর্বে আমরা হাতে কলমে অর্থাৎ কলম এবং কাগজের মাধ্যমে এগুলো লেখালেখি করতাম। আর বর্তমান হয়েছে ল্যাপটপ বা কম্পিউটার, যেখানে আমরা লেখালেখি করে থাকি। এবং এই ল্যাপটপ বা কম্পিউটারে যখন লেখালেখি করে থাকি তার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করে থাকি। সেই সফটওয়্যার সাথে সব থেকে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসের আওতাভুক্ত আছে মাইক্রোসফট ওয়ার্ড। এই ওয়ার্ডের মাধ্যমে আমরা ওয়ার্ডের ভিতরে আমরা লেখালেখি করে থাকি। আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোন এগুলো এই সফটওয়্যারগুলো এখানে ব্যবহার করা যায়। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, হিসাব নিকাশের জন্য স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার মাধ্যমে অনেক কিছু লেখালেখি সে কোনো কিছু লেখার কাজ হলে কল্পনা জগৎকে বাস্তবে নিয়ে আসা যায় এই মাইক্রোসফট অফিস এর ওয়ার্ডের মাধ্যমে। তারপর আগে আমরা জানতে হবে যে ওয়ার্ড ব্যবহার করার ফলে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তা আমরা সাধারণত ওয়ার্ডে যদি যখন লেখালেখি করি এটা নির্ভুলভাবে লিখতে পারি, এবং যদি ভুল হয়ে থাকে সেগুলো সাথে সাথে সংশোধন করতে পারি। সম্পাদনার সুযোগ থাকায় লেখার বিভিন্ন অর্থাৎ খুব সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে। নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, অর্থাৎ লেখার আকারটা ছোট বড়, কিংবা কোনো একটা লেখা কালার করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি। পুরো লেখা প্রথম থেকে শুরু না করলে হচ্ছে, আমি যদি মনে করি একটা দুটো তিনটে পৃষ্ঠা লেখা আছে, সেখান থেকে আমি টাইপ করতে চাই, তো আমি দ্বিতীয় পৃষ্ঠা থেকে ওখানে টাইপ করতে পারবো। আবার কোনো কোনো লেখাকে যদি মনে করি কিছু অংশ বাদ দিতে চাই, সে অংশটুকু বাদ দেওয়া যাচ্ছে। কোনো কিছু সংযুক্ত করতে চাই, কোনো একটা লেখা হয়তো এমন ছিল যে আমরা লিখতে পারিনি, সেটাকে সংযোগ করতে চাচ্ছি এমন। তারপরে এমন আছে যে ছবি, গ্রাফ বা টেবিল বা কোনো কিছুকে যদি অ্যাড করতে চাই বা সংযোগ করতে চাই, সেগুলো এই ডকুমেন্টগুলোকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, তবে যে কোনো সময় ব্যবহার করা যায়, যার ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয়ে থাকে না। ফাইল রিপ্লেস করা যায়, অর্থাৎ একটা ফাইলের পরিবর্তে আরেকটা ফাইল আনা যায়। কোনো একটা শব্দ ওকে বাদ দিয়ে আরেকটা শব্দ সংযুক্ত করা যায়। বড় আকারের কোনো ডকুমেন্ট যেমন গবেষণা বিষয়বস্তু সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব স্বল্প সময়ে সম্পাদন করা যায়। বানান দেখার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার আছে, কিংবা ল্যাপটপ বা কম্পিউটার যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করব, তখন এখানেও কিছু যদি কোনো বানান ভুল থেকে সেগুলোকে সংশোধন করার উপায় আছে। ডকুমেন্ট সংরক্ষণ করে তার যে কোনো সময় বা যাবতীয় ইচ্ছা তত, অর্থাৎ যেটা আমরা প্রিন্ট করতে চাই যত ইচ্ছা ততবার প্রিন্ট করতে পারবো। কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসর তৈরি ফাইল খুব সহজে সংরক্ষণ করা যায়। ফাইলের ব্যবস্থাপনা সহজ, যার আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য ইত্যাদি। এখন আমরা জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যবহৃত সফটওয়্যার। এই মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট কোম্পানি নির্মাতা হচ্ছে বিল গেটস। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। এখন আমরা এই যে অফিস, মাইক্রোসফট অফিসের তোমাদের বইয়ে সাধারণত আছে হচ্ছে 2000 অফিসের 2007 ভার্সন, কিন্তু ধারার বা কালের বিবর্তনে এই সফটওয়্যার আপডেট হয়েছে। আপডেট হওয়ার ফলে বিভিন্ন ভার্সন আসছে বাজারে। সেই বাজারের যে ভার্সনগুলো আছে তার ভিতর থেকে এই যে আমি যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা অন করছি, এটা অফিস 2013, অর্থাৎ ওয়ার্ড 2013 এখানে আছে। তবে কোনো পরিবর্তন আছে, অনেক কিছুই পরিবর্তন, তবে এখান থেকে আমরা এখানে ফাইল, হোম,
ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস, এগুলোকে বলা হয় মেনু বার। আর এইগুলো এখানে যাগুলো আছে সেগুলো হচ্ছে হোমের আওতাভুক্ত আছে, হোমের আওতাভুক্তই। আসলে সাধারণত ফাইল মেনু, অর্থাৎ ফাইল মেনু নামে একটা মেনু আছে। এই যে ডকুমেন্ট 3 ওয়ার্ড যেটা লেখা আছে এটাকে বলা হয় টাইটেল বার। তারপর আছে মেনু বার, তারপর এগুলো সাধারণত সাব মেনু বার বলে থাকি আমরা। তো আমরা ফাইলের আওতাভুক্ত যেগুলো আছে, প্রথমত ইনফরমেশন। নিউ এর কাজ হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয়। এরপর আছে ওপেন বলতে বোঝায় পূর্বে সংরক্ষণ করা ডকুমেন্টকে খুলতে এখানে ক্লিক করতে পারি আমরা। সেভ সেভ বলতে বোঝানো হয় কোনো একটা রানিং যে ফাইলটা আছে সেটা আমরা সেভ করছি, সেভ করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস। এরপর সেভ এবং সেভ অ্যাজ এর ভিতরে পার্থক্য হচ্ছে আমি কোনো একটা ফাইল, পূর্বের একটা ফাইল আমি অন করে সেখানে নতুন 10টা লাইন লিখলাম, লেখার পরে কি হচ্ছে যে নতুন একটা ফাইল, তখন এটা যদি সেভ অ্যাসে ক্লিক করি, পূর্বে যে ফাইলটা ছিল সেটা থাকলো, তাহলে সেভ অ্যাস বলতে এটা আমরা নতুন করে এটা সেভ করছি একটা নতুন নাম দিয়ে। আর যদি সেভে ক্লিক করি তাহলে ওই ফাইলটার উপরে ওই ফাইলটা, এই নতুন ফাইলটা সেভ হয়ে যাবে। এরপর আছে প্রিন্ট বলতে এখানে বলা হয় প্রিন্ট করা। তারপর শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ বলতে এখানে বোঝানো হয়ে থাকে যে বর্তমান যে আমার যে ডকুমেন্টটা খোলা আছে সেটাকে আমরা বন্ধ করে দেবো এখান থেকে। এরপর আছে অ্যাকাউন্ট অপশন, বিভিন্ন রকমের এখানে মেনু আছে, সাব মেনু। এরপর আছে লেখালেখি সাজসজ্জা, ফন্ট স্টাইল নির্বাচন এবং সাইজের রং নির্ধারণ। অর্থাৎ আমি যদি মনে করি যে এখানে আমি কিছু একটা লিখবো, আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারি। এখানে লেখার জন্য আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের বিজয় বানান ইনস্টল করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট নেম, এটা ডিরেক্টলি এখানে ফন্ট আছে, প্যারাগ্রাফ আছে। তো ফন্ট, এখানে ফন্ট নেম আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে বাংলা ফন্টের জন্য সুতো নিয়মজি, সেক্ষেত্রে আমরা এখানে বিজয় ক্লাসিক করে দেবো। এখানে ফন্ট সাইজ, এখানে 11 সাইজ, আমি ইচ্ছা মতো এখানে সাইজ দিতে পারবো। আমি এখানে 16 সাইজ দিলাম। 16 সাইজ দেওয়ার ফলে আমরা এখন এখানে কিছু লেখালেখি করব। সেই লেখা যদি আমরা মনে করি যে এরকম লিখি আমরা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো একটু দেখতে হয়তো বা একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা একটু যদি জুম প্লাস করে দিই, এখন হয়তো বা দেখা যাচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে লেখাটা, এই লেখাটার উপরেই আমরা যদি এখন কাজ করতে চাই, সেক্ষেত্রে যদি মনে করি এই লেখাটা আমি একটু মোটা করতে চাই, সেক্ষেত্রে আমার এই লেখাটা সম্পূর্ণ আমরা এভাবে ব্লক করে নেব। ব্লক করার পর এই বি ফর বোল্ড, এটা বোল্ড হয়ে গেছে, একটু মোটা। যদি মনে করি যে না, এই লেখাটাকে আমরা একটু ইটালিক করতে চাই, অর্থাৎ একটু বোল্ড থেকে সরিয়ে যেটা ক্লিক করা থাকবে, ইটালিক বলতে হচ্ছে একটু বাঁকানো, ডান থেকে বামের দিকে একটু বাঁকিয়ে থাকবে লেখাটা। আবার যদি মনে করি যে না, আমরা ইটালিক না, আমরা একটু আন্ডারলাইন, অর্থাৎ নিচে দাগ থাকবে, এই যে নিচে কিন্তু দাগ চলে আসছে, এগুলোই। এবার যদি এবার সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করার পর এটা আন্ডারলাইন দরকার, আমি যদি দুটো জিনিস চাই, বোল্ড এবং ইটালিক, তাও সম্ভব। যে তিনটাই চাই, তো তিনটাও সম্ভব হয়েছে এখানে আমাদের এখানে। তা আমরা এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ। এরপরে যদি মনে করি যে আমরা আমার সঙ্গে আমি তোমায় ভালোবাসি, এটা এই লেখাটাকে আমরা যদি একটু কালার করতে চাই, এটা হচ্ছে ফন্ট কালার। এই ফন্ট কালার হচ্ছে অটোমেটিক এখানে, অর্থাৎ ব্ল্যাক আছে। এরপরে আমরা ব্ল্যাকের পরিবর্তে যদি রেড দিই, আমাদের কালারটা রেড হয়ে যাবে। আমি যদি মনে করি যে আমার পিওর এই লাইনের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, আমরা এই যে এটা টেক্সট হাইলাইট কালার, আমরা এখানে যদি মনে করি আমরা ইয়েলো দিতে পারবো, রেড হলে তো মিশে যাবে। সেক্ষেত্রে আমরা নো কালার, অর্থাৎ হোয়াইটই সাধারণত সবসময় থাকে যেহেতু, তা আমরা এই যে এই কালারটা দিলাম, এরকমই বিষয়টা এটা। তারপরে আছে সাধারণত ওয়ার্ড ফন্ট কিভাবে সাজানো হয়। ওয়ার্ড এখানে ফন্ট, বিভিন্ন রকম ফন্টের নাম আছে। সাইজ আমি বড় করতে চাইলে এই যে এটা এখন যদি এটা ব্লক করা থাকে, এই যে
এ আপ, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ এটার উপর ক্লিক করলে এটা অটোমেটিক্যালি বড় হবে। আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আমি এটা ক্লিক করলে এটা ছোট হবে। এটাই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের কাজ হচ্ছে, আমি যদি মনে করি এখানে ডট আছে, আমি যদি মনে করি যে কোনো একটা লেখা, অর্থাৎ আমি যদি ডটের উপর ক্লিক করে, ডটের উপর ক্লিক করলাম, ক্লিক করা যেহেতু আছে সেহেতু ডট, যেহেতু আমার ফন্টের কালার রেড করা আছে রেড, আমি লিখলাম আম, ইন্টার দিলাম, অটোমেটিক্যালি ডট। এবার দেবো জাম, জাম ইন্টার, কাঁঠাল, কাঁঠাল, এই যে এরকম ডট আকার হবে। কিন্তু এই ডট গুলো যদি আমি ডট না দিয়ে এটা সিলেক্ট করে নিলাম, এই যে 1 2 3 দিই, এটা ডট না, এখানে অনেকগুলো অপশন আছে। যদি মনে করি এমন দিলে এমন আসবে, এটা যেটা ক্লিক করব অটোমেটিক্যালি সেই জিনিসটা আমার এখানে নিয়ে নেবে। যদি মনে করি যে না আমি ওইটা না, আমি 1 2 3 দিতে 1 2 3 দিয়ে 1 2, যেহেতু আমরা বাংলা লিখছি সেহেতু 1 2 3 আসছে, 1 2 3 1 2 3, এই যে স্টাইল যেমন আসে, এটা অ যেহেতু এ বি সি আকারে আছে, হ্যাঁ, এই যে অ রস্বই, আটা চলে গেছে, অবশ্য আটা নেই এখানে, ফন্টের কারণে। এটা যদি ইংরেজি দিতাম তাহলে এটা অটোমেটিক্যালি এবিসি আসতো, কিন্তু আমরা 1 2 3 দিলাম এরকম। এই যে এই লেখাটা, মনে করি এই লেখাটা আমি কোথায় রাখতে চাই, এটা আমরা বাদ দিয়ে দিই। যে আমাদের সোনার বাংলা কথা লেখাটা, আমার সোনার বাংলা কথা লেখাটা আমরা কোথায় দিতে চাই, এটা আছে একদম জাস্টিফাই আছে, এক কথায় আর কি, জাস্টিফাই না, লেফট থেকে শুরু আছে। তা আমরা এটা সিলেক্ট করে যদি এই সেন্টারে দিয়ে দিই, অর্থাৎ একটা মিডিলে চলে আসছে, এটা যদি তাহলে রাইটে চলে আসছে, এটা দিলে লেফটে, আর এটা হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ একদম মিডিল, অর্থাৎ লাইনটা যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হয়ে থাকবে। এই হচ্ছে বিষয় এখানকার। সাজসজ্জার জন্য এগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ লেখালেখি, এটা এই লেখালেখির সাজসজ্জাগুলো এর ভিতরে সাধারণত পড়ে থাকে, যে কমান্ডগুলো। এরপরে যদি মনে করি যে আমরা চিরদিন তোমার, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এখানে যে দুটো লাইন আমরা লিখেছি, এটা আমরা এখানে আমরা যে দুটো লাইন লিখেছি, এখানে আমরা এই ফন্টে এটা অটোমেটিক করে নিই। এই যে তোমার, আমার সঙ্গে আমি তোমায় বলি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই যে দুটো লাইন, এই দুটো লাইনের ভিতরে অর্থাৎ যে গ্যাপটা আছে, এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটাতে ক্লিক করলাম। এখানে 3.0 2.5, এটা কিন্তু অটোমেটিক কম বেশি হচ্ছে। আমি যদি রিমুভ স্পেস দিই তাহলে কি হবে, অর্থাৎ এর ভিতরে এখন কিন্তু আর কোনো স্পেস নেই সাধারণত, আমি যা মনে করি কোনো স্পেস নেই। পরবর্তী লাইনেও ঠিক কিন্তু সেম স্পেস থাকবে। এখন যদি মনে করি 3.0 দিই, কিন্তু একটু স্পেস বেড়েছে। 3.0 আমি আছে অ্যাডেড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাডেড স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা অ্যাডেড স্পেস আফটার প্যারাগ্রাফ। আমরা এখন যেটা দিতে পারি, অর্থাৎ রিমুভ, এটাই। এই হচ্ছে বিষয়। এরপর লেখালেখি সাজসজ্জা টেবিল ও বিভিন্ন স্টাইলিশকরণ, অর্থাৎ আমরা ইনসার্টে চলে যাই। ইনসার্ট থেকে কি আছে, প্রথমত একটা আমরা টেবিল ক্রিয়েট করি, অর্থাৎ এখানে দেখো পেজেস অপশন আছে, টেবিল আছে, ইলাস্ট্রেটর আছে। তারপর প্রথমত একটা টেবিল ক্রিয়েট করতে চাই, যদি মনে করি যে আমরা একটা টেবিল, এমন একটা টেবিল ক্রিয়েট করব যেখানে 5জন ছাত্রের নাম এবং তার রোল ইনপুট করব। তার জন্য 5জন ছাত্র যদি হয়, নাম এবং রোল এবং শ্রেণী, তাহলে নাম রোল এবং শ্রেণী, অর্থাৎ কলাম হবে 3টা, নাম রোল শ্রেণী এবং 5জন ছাত্র।
এখানে আমার 6টা নিতে হবে, কারণ একটা এখানে থাকবে আমার নাম, ট্যাব দিয়ে ঘুরে আসলাম রোল, নাম রোল শ্রেণী। এখন নাম আমি যদি মনে করি এখানে দিলাম আকাশ, তার রোল হচ্ছে মনে করি 5, শ্রেণী হচ্ছে নবম, সাথী, তার রোল হচ্ছে 2, সে হচ্ছে দশম। এমন ভাবে এই যে আমরা টেবিল ডিজাইন করি, এখানে ডাটাগুলো এন্ট্রি করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর যদি মনে করি যে আমরা একটা ছবি সংযুক্ত করতে চাই, ছবি সংযুক্ত, আবার যদি মনে করি যে না আমি এইভাবে টেবিল ডিজাইন না করে আমি শুধুমাত্র একটা টেবিল থেকে বিভিন্ন কাজ করতে চাই, এখানে আমাদের শুধুমাত্র আমাদের দরকার কলাম। কলাম কয়টা দরকার? এখানে আমার কলাম ছিল 3টা, নাম রোল, তা আমি একটা ডাটা নিলাম মাত্র, এই যে 3টা। এখানে শুধু আমি লিখলাম নাম, ফন্টের সমস্যা যার কারণে এমন হচ্ছে, নাম, নাম রোল শ্রেণী। এই যে ট্যাব দিলাম, পরবর্তী অটোমেটিক্যালি কিন্তু একটা ঘর চলে আসছে, আবার ট্যাব দেব। আমি যতক্ষণ আমি যেভাবে এইভাবে টেবিল ক্রিয়েট করা যায়, এই হচ্ছে। এরপর হচ্ছে ছবি সংযোগ করা, অর্থাৎ ছবি, আমরা যদি কোনো ছবি সংযোগ করতে চাই সেক্ষেত্রে ইনসার্টের ভিতরেই কিন্তু আমাদের একটা ইলাস্ট্রেশন দেখছিলাম। এখানে এই যে পিকচার আছে, আমি পিকচার থেকে যদি মনে করি একটা পিকচার এর উপর ক্লিক করলাম, আমি যদি মনে করি যে কোনো পিকচার আমি দেখতে চাই যে আমার পিকচারটা কোথায় আছে, আমি জানি আমার দিস পিসিতে ব্যাকআপ পিকচার 2 নামে একটা ফোল্ডার আছে। তা আমরা যদি মনে করি এই পিকচারটা নেব আমরা, এই যে আমাদের পিকচারটা চলে আসছে। আমরা পিকচারটাকে একটু ছোট বড় করি, এই পিকচারটাও ক্লিক করলে এই যে আমরা পিকচারটা ছোট করলাম, এই যে আমাদের পিকচারটা। এইভাবে এই পিকচারটা আমরা কোথায় উপস্থাপন করতে চাই, আমরা এই যে ফরম্যাট আছে, ফরম্যাট একটা অপশন আছে, আমরা যদি এই যে ওয়ার্ড টেক্সট, এখান থেকে ওয়ার্ড টেক্সট না, পজিশন, এই পজিশনে আমি যদি মনে করি এই একটা পেজ, এই পেজের আওতাভুক্ত আমি যেখানে রাখতে চাবো পিকচারটা আমার সেখানে চলে যাবে। পিকচারটা উপরে চলে গেছে, কিন্তু আমরা এই সাইডে ক্লিক করছিলাম যার কারণে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ওয়ার্ড আর্ট যোগ করা। আমরা নতুন একটা পেজে চলে যাই, ওয়ার্ড আর্ট বলতে এখানে এই যে ওয়ার্ড আর্টের অপশনটাও এখানে আছে। তো ওয়ার্ড আর্টে যদি মনে করি আগেই ক্লিক করবো, এই যে ক্লিক করলাম, এখানে চলে আসছে। এক্ষেত্রে আমরা একটু ফন্ট ইংলিশ করে নিই, বাংলা হবে, কোনো সমস্যা না। আমরা যদি মনে করি যে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ কথাটা আমরা একটু বড় করে নিই, সিলেক্ট করার পর আমরা যেমন দেখতে চাই তেমন এখানে করা যাবে। তো আমরা এটা রাখি, এই যে আমাদের বাংলাদেশ কথাটা। এই হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। এখান থেকে টেক্সট গ্রুপ বিভিন্ন রকম ইচ্ছে মতো স্টাইল করা যায়।
এরপর হচ্ছে মার্জিন ঠিক করা, অর্থাৎ মার্জিন ঠিক করা বলতে আমরা ইনসার্ট পেজ লেআউট, এই যে মার্জিন, মার্জিন বলতে বোঝানো হয় এখানে আমাদের কিন্তু এখানে কোথাও রুলার দেখা যাচ্ছে না, আমরা এখানে রুলার আছে, আমাদের রুলারটা হচ্ছে পেজ লেআউটের ভিউ, সরি ভিউতে, ভিউয়ের ভিতরে যে রুলার, রুলারের যদি ক্লিক করি আমাদের আপ এবং লেফট এবং রাইটে কিন্তু টপ এবং লেফটে কিন্তু দুটো রুলার চলে আসছে, ঠিক আছে। এবার আমরা পেজ লেআউটে যাই। অর্থাৎ মার্জিন, মার্জিন বলতে বোঝানো হয় থাকে যে আমরা কিরকম পেজ লেআউট থেকে পেজ সেটআপ করা যায়, অর্থাৎ পেজ সেটআপের ঘরে একদম এক কথায় পেজ সেটআপ, এখান থেকে মার্জিন, এই পেজ সেটআপের অপশন থেকে অনেক কাজ করা যায়, অর্থাৎ আমরা এই পেজ সেটআপের এই অপশনে ক্লিক করি, এখানে দেখো মার্জিন, মার্জিন বলতে বোঝানো টপ, অর্থাৎ টপে আমার একটি পেজে টপের কতটুকু উপরে ফাঁকা থাকবে, লেফটে কতটুকু থাকবে, রাইট বটমে কতটুকু থাকবে, রাইটে কতটুকু থাকবে, এবং ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা প্রোটেন্ডাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ ল্যান্ডস্কেপটা আছে বাঁকা, বাঁকা না সোজা হবে কিন্তু এই, এরপর পেপার, আমরা বিভিন্ন রকমের পেপার আছে, লেটার আছে, ট্যাবলয়েড আছে, লিগ্যাল আছে, স্টেটমেন্ট আছে, এক্সিকিউটিভ আছে, A3 A4 A5 B4 এই বিভিন্ন রকমের পেপারের সাইজ আছে, তা আমরা যেখান থেকে যে কোনো একটা পেপার সিলেক্ট করে নেব। লেআউট বলতে তেমন কিছু না, অর্থাৎ প্রিভিউ কেমন দেখা যাবে, আমরা ওকে প্রেস করি, অর্থাৎ এখানে কি মার্জিন, অর্থাৎ লেফট রাইট টপ বটম কতটুকু ফাঁকা থাকবে এইটুকু নির্ধারণ করার জন্য। এরপর আছে প্যারাগ্রাফ নির্ধারণ, এই প্যারাগ্রাফ নির্ধারণ বলতে বোঝানো হয়ে থাকে, মনে করি আমরা এই লাইনটা কপি করে পেস্ট করলাম, এই যে এখানে অর্থাৎ লেফটে 0, অর্থাৎ কতটুকু ফাঁকা থাকবে, অর্থাৎ আফটার, অর্থাৎ কোন একটা লাইন লেখার পর 8 পিটি, অর্থাৎ এখানে যে আমি লিখছি, অর্থাৎ এখানে লেখার পর আমি যদি এখানে 8 পিটি আছে এর ভিতরে, এখন এখন যদি মনে করি যে এখানে আমি 32 পিটি দেব, এই যে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এই যে 32 পিটি হয়ে গেছে, এখান থেকে লেখাটা 32 পিটি হয়ে গেছে, একটা ইন্টার দিলাম, মনে করি তার লিখছি আমি, কথার কথা তার লিখলাম, কিন্তু অনেক 32 পিটি, কিন্তু এটা ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর আমি যদি এখানে এই যে এবার 8 দিলাম, এখানে 8 পিটি, তাহলে কি হবে, আমার কিন্তু পূর্বের জায়গায় ফিরে আসছে, অর্থাৎ এটার কাজ হচ্ছে আমাদের সাধারণত কতটুকু জায়গা ফাঁকা থাকবে তার উপর নির্ভর করে। এরপর আছে পৃষ্ঠা নম্বর দেওয়া, পৃষ্ঠা নম্বর বলতে বোঝায় আমাদের পেজের নাম্বারটা আমরা কিভাবে দিয়ে থাকি, সেই তার জন্য আছে ইনসার্ট থেকে আছে আমাদের, ইনসার্টের ভিতরে আছে পেজ নাম্বার, এখানে এই যে পেজ নাম্বার আছে, টপ পেজ, অর্থাৎ টপ পেজের টপে নাম্বারটা দেবো নাকি কোথায় নাম্বারটা দেবো, টপে দিলে এমন থাকবে একদম টপের উপরে থাকবে 1, হ্যাঁ, তা আমরা বটম, সাধারণত পেজ নাম্বারগুলো আমরা দেখি যে উপরে বা নিচে যে কোনো জায়গায় থাকে, তা আমরা বিভিন্ন স্টাইল, এটা লেফটে, সেন্টার, রাইটে আছে, হ্যাঁ, তা আমরা সাধারণত টপ পেজ দিই, টপ পেজের এই টপে দিলাম, এটা সিলেক্ট করে দিয়েছি আমরা, ক্লোজ হেডার এন্ড ফুটার ক্লিক করলে এই যে আমাদের পেজ কিন্তু একটা আছে, এই যে 1 আছে, নিচে কোনো পেজ এখনো ক্রিয়েট হয়নি, তা আমরা যদি মনে করি এই যে পেজ 2 চলে আসছে, যেহেতু 2 নাম্বার পেজ, এভাবে পেজ নাম্বার দেওয়া যায়। এই এরপর আছে কথার কথা বানান সংশোধন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দিলাম কিউ ইউ আই কে, কুইক, এখন এই কুইক লেখার পর একটা স্পেস দিলাম, এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করি, সিলেক্ট না এমনি রাইট বাটন ক্লিক, আসলে কুইক বানান কি আমাদের এখানে ঠিক আছে, কিউআইসি এটা ক্লিক করলে কুইক, এটা এইভাবে বানান সংশোধন, বানান সংশোধন করতে বিভিন্ন রকম ইয়ে আছে, সফটওয়্যার আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে আছে বন্ধু স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ, এখন স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশের ভিতরে সাধারণত আমরা কি করে থাকি, সাধারণত স্প্রেডশিট, অর্থাৎ স্প্রেড মানে ছড়ানো এবং শীট মানে পাতা, অর্থাৎ ছড়ানো পৃষ্ঠা বা পাতা,
যার মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। এই স্প্রেডশিট অর্থাৎ আমরা এখানে সাধারণত এক্সেল নিয়ে কাজ করে থাকি। আর তোমরা ইতিপূর্বে অষ্টম শ্রেণীতে এক্সেল সম্পর্কে মানে আলোচিত বা পরিচিত হয়েছো। বিভিন্ন রকমের সংখ্যা বা আক্ষরিক উপাত্ত নিয়ে কাজ করা হয়ে থাকে। যে কোনো ধরনের হিসাব নিকাশ, কলম বা সারি থেকে উপাত্ত সংগ্রহ বা কাজ করা যায়। এরকম আকর্ষণীয় গ্রাফিক বা চার্ট তৈরি করা যায়। তা আমরা এই যে দেওয়ার আগে আমরা এখানে ওয়ার্ডেও কিন্তু আমাদের এখানে চার্ট তৈরি করা যায়। সেটা কিভাবে আমরা একটু দেখি। ইনসার্ট থেকে যে চার্টে ক্লিক করলাম। তা আমরা সাধারণত কলাম নিয়ে একটা দেখাই, এইটাই থাকুক আমাদের, ওকে করি আমরা। এখানে আসছে কিন্তু এটা এখানে ক্যাটাগরি 1 দেখাচ্ছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। এখানে ছিল সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। তাই এখানে সিরিজ 1, এই যে সিরিজ 1 এর এই যে সিরিজ 1 একটা কালার, সিরিজ 2, 3, এবার আপ ডাউন যেভাবে হয়েছে ঠিক সেভাবে কাজ হয়েছে। এখন আমরা চলে যাব এক্সেলে। এক্সেলের কথা তো একটু আগে বললাম আমরা। এক্সেলে কিভাবে কাজ করা হয়, এক্সেলে সাধারণত একটা পেজ অন করার নিয়ম হচ্ছে স্টার্ট থেকে, এই যে এক্সেল আছে, এক্সেল অন করলাম আমরা। এই হচ্ছে আমাদের এক্সেল এর পেজ অন করার পর এমন হয়ে থাকে। তা আমরা সাধারণত কি কি কাজে ব্যবহার করে থাকি আমাদের স্প্রেডশিট বিভিন্ন একটা ডাটাবেস সফটওয়্যার আমরা বলতে পারি। এটা সাথে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, শিক্ষা ক্ষেত্রে ফলাফল, আয় ব্যয়, বাজেট তৈরি, কর্মকর্তাদের বেতন সংক্রান্ত, অ্যালায়েন্স রিজার্ভেশন, আয়কর হিসাব বিশ্লেষণ, নির্বাচনে ভোট গণনায়, খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশলের মূল্যায়ন ইত্যাদি কাজে আমরা ব্যবহার করে থাকি। স্প্রেডশিট ব্যবহারের কৌশল আছে। তোমরা কিছু মৌলিক ধারণা শিখেছো, এ বইয়ে তোমরা আরো কিছু শিখতে পারবে আমি যা মনে করি। তার ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস শিখি এখান থেকে। স্প্রেডশিট আসলে ব্যবহার করে কি কি করা যায়। আমরা যোগ করার নিয়ম, সাধারণত প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ করবো আমরা। তার মনে করি প্রথম সংখ্যা আছে 15, দ্বিতীয় সংখ্যা আছে আমাদের 12। এই দুটো যোগ করে আমরা ফলাফলের ঘরে লিখতে, ফলাফলের ঘরে লিখতে গেলে আমরা এখানে সূত্র আছে। এখানেকে বলা হয় এটা টাইটেল বার, এটাকে বলা হয় এটা মেনু বার, আর এটা হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারে ক্লিক করব কিংবা এখানে ক্লিক করলে হচ্ছে, এখানে যা লিখবো আমরা অটোমেটিক্যালি। তা কোনো সূত্র লিখতে গেলে ইকুয়াল, ইকুয়াল দিয়ে যেহেতু আমরা যোগ করছি সেহেতু আমরা সাম লিখতে পারি। ফন্টের আমরা এখানে ফন্ট ঠিক করে নিলাম। ওয়ার্ড থেকে আগে আমরা এটা ক্লোজ করে দিয়ে আসি, এগুলো ডোন্ট সেভ। দেখবো বন্ধুরা, এখন আমাদের সূত্র লেখার ফলাফলের এই ঘরে এখন আমরা ইকুয়াল লিখবো। প্রথমত যেহেতু আমরা যোগ করছি, যোগের ইংরেজি সাম, এস ইউ এম, সাম। এখন আমরা ব্র্যাকেট একটা শুরু করতে পারি, ব্র্যাকেটে শুরু করলাম, এই ব্র্যাকেট একটা শেষও করে দিলাম। এখানে নাম্বার 1 এটা ক্লিক করলাম, প্লাস প্লাস এই যে নাম্বারটা। এখন এই ব্র্যাকেটের বাইরে একটা ক্লিক করি, আমরা এখানে যেটা লেখা ছিল আমাদের কিন্তু এখানেও ঠিক সেটাই লেখা আছে। এখন যদি আমরা একটা ইন্টারপ্রেস করি কিবোর্ড থেকে, এই ইন্টারপ্রেস করলাম, 15 আর 12 27, এটা ইংরেজিতে চলে আসছে। এটা আসলে ফন্ট ইংলিশ আছে, যার কারণে এখানে এটা ফন্ট বাংলা করে দেওয়া যাবে, কোনো সমস্যা না। তা বাংলা করতে গেলে এটা সিলেক্ট করার পরে টাইমস নিউ সুতন এমজি, সুতন এমজি, দেখো এটা 27 চলে আসছে কিন্তু, যেহেতু সুতন এমজি চলে পড়ে। এটা গেল যোগ করার নিয়ম। এরপর আছে বিয়োগ করার নিয়ম। আমরা বিয়োগ করার নিয়মে যেহেতু যেহেতু প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিতে হবে, তার প্রথম সংখ্যা আমরা লিখি 45, দ্বিতীয় সংখ্যা লিখলাম আমরা 25। এখন ফলাফলের ঘরে ইকুয়াল দেবো, প্রথমত ইকুয়াল দিয়ে বিয়োগ করার জন্য আমরা জানি সাবট্রাকশন ইংরেজি এস ইউ বি, বা এখানে সাম লিখলেও হয়, কিন্তু আমরা সাধারণত যেটা সেই রুলস মেনে সাধারণত কাজ করি। এই যে 45 মাইনাস, কিবোর্ড থেকে একটা মাইনাস চিহ্ন দেব, এই চিহ্নটা দিলাম। এরপর আবার এই একটা ব্র্যাকেট শেষ করে আমরা যদি একটা ইন্টার চিহ্ন দিই,
বিয়োগ করব, তাহলে ফলাফলের ঘরে আমরা কি করছি এখন, ফলাফলের ঘরে ইকুয়াল দেব, ইকুয়াল সাম, SUM সাম, এই যে একটা 45, একটা ব্র্যাকেট শুরু করলাম, শুরু করার পর A3 যেহেতু আছে এটা A3 মাইনাস, আমরা এবার এই ঘরে ক্লিক করলাম, একটা ব্র্যাকেট শেষ করি, শেষ করার পর একটা ইন্টার চিহ্ন দিই। এই দেখো 45 থেকে 20 25 মাইনাস করলে কিন্তু 20 থাকে, আমরা কিন্তু সেটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি। এরপর আছে গুণ করার পদ্ধতি। সেক্ষেত্রে আমরা মাসিক বাজার, দ্রব্যের নাম লিখছি, চাল দাম হচ্ছে 45 টাকা, পরিমাণ হচ্ছে 40 কেজি। এখন খরচ, তাহলে আমার মোট কত টাকা খরচ হচ্ছে এটা কিন্তু আমরা সহজে এখান থেকে বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এটা আমরা ডিরেক্টলি একটা সাম লিখি, SUM একটা ব্র্যাকেট শুরু 45 ইনটু, অর্থাৎ গুণ করতে হবে, এটা গুণ 40, আবার একটা ব্র্যাকেট শেষ করলাম। আমরা কিন্তু কোনো সংখ্যা লিখছি না, জাস্ট ঘরে ঘরে ক্লিক করছি, ক্লিক করার পর এবার এন্টার করব 1800 টাকা। আসলে কিন্তু আমাদের মাসিক বাজার খরচ হচ্ছে 1800 টাকা, এই হচ্ছে বিষয়। এরপর ভাগ, ভাগ একজন মাসিক আয় করে কত টাকা, একজন ব্যক্তি যদি মাসিক 15,000 টাকা আয় করে এবং দিন সংখ্যা, অর্থাৎ দিন সংখ্যা বলতে আমরা বুঝি এক মাস 30 দিন, তাহলে এখানে 30 দিন, অর্থাৎ একদিনে কত আয় করে, অর্থাৎ দৈনিক আয়। দৈনিক আয় করতে গেলে অর্থাৎ ইকুয়াল আমরা সাম দিয়ে আবার SUM সাম ব্র্যাকেট একটা শুরু করি, করার পরে 15,000 দিলাম, ভাগ চিহ্ন দিতে হবে আমাদের, ভাগ, এই হচ্ছে ভাগ চিহ্ন। এবার দিন, দিন দেওয়ার পরে এই ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম, তাহলে প্রতিদিন সে 500 টাকা ইনকাম করে। এই হচ্ছে এটাকে ভাগ চিহ্ন, ও ভাগ চিহ্ন তো তোমরা দেখলে, এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে A3 ডিভাইডেড B3। এরপর আছে শতকরা নির্ণয়। শতকরা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি, আয়, কোন একটা ব্যক্তি আয় করে কত টাকা, মনে করি যে আমরা একদিনে যদি একটা মানুষ, মনে করি যে একদিনে একটা মানুষ আয় করে 400 টাকা, 400 টাকা যদি আয় করে, তার কর দিতে হবে কত টাকা, আমরা জানি 100 টাকা সাধারণত 15 টাকা ভ্যাট অনেক জায়গায় নিয়ে নেয়, কিংবা যেখানে যে রকম ভ্যাট নেবে, তা আমরা মনে করি যে 15% ভ্যাট তার, এই যে 15%। এখন করের পরিমাণ, তাহলে 400 টাকায় যদি মানে 100, অর্থাৎ শতকরা নির্ণয় বলছি, এখানে শতকরা কত টাকা ভ্যাট দিতে হয়, তাই 100 টাকায় যদি 15 টাকা হয়ে যায়, 400 টাকা কত ভ্যাট দিতে হবে। সেক্ষেত্রে করণীয় কি, আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে ডিরেক্টলি কোনো কিছু লিখতে পারি, অর্থাৎ এই 400, অর্থাৎ A3 ইনটু এই B3, এরপর একটা পার্সেন্টেজ দিতে হবে, যাকে আমরা বলবো মডুলাস চিহ্ন বলি। এই যে মডুলাস চিহ্ন দিলাম, দেওয়ার পর আমরা এন্টার দিই, তাহলে আমাদের এখানে 60 টাকা, আমরা 100 টাকায় যদি 15 টাকা কর দিই, তাহলে 400 টাকা অবশ্যই 60 টাকা কিন্তু ভ্যাট দেবো আমরা। এই হচ্ছে বন্ধু বন্ধু বা শিক্ষার্থী, তোমাদেরকে যাই বলি আমরা, আমাদের আজকে ক্লাস যে পর্যন্ত ছিল আমরা কিন্তু সেগুলো তোমাদেরকে আশা করি বোঝানোর চেষ্টা করছি। এখন বাকিটা তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা কতটুকু শিখতে পারলে। আর যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, তবে তোমরা অবশ্যই এই পেজের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা। চ্যানেলটার নাম হচ্ছে অনলি ফর আইসিটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।